আমরা দেখেছি আজকে জামাত ইসলামের পক্ষ থেকে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কথা বলা আছে। আমি তার বক্তব্যটি একটু উল্লেখ করতে চাই। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিং এর স্বঘোষিত রাজসাক্ষী উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির জনক ও গাদ্দার উল্লেখ করে জিজ্ঞাসাবাদের আওতায় আনার পাশাপাশি মন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আপনার বক্তব্য জানতে চাই বিষয়ে। ওনারা তো অনেক বড় দল, ওনারা ভালো বোঝেন। আমরা সাধারণ মানুষ, আমরা একটু সাধারণভাবে বুঝি। এই দুই উপদেষ্টা সিলেক্টেড হয়েছিলেন তখন এই রাজনৈতিক দলগুলি সেখানে ছিলেন, এই সিলেকশন প্রসেসের মধ্যে তারা যুক্ত ছিলেন। এবং প্রফেসর ইউনূস যখন খলিলুর রহমান সাহেবকে নিয়ে আসেন বিদেশ থেকে, এনে হাই রিপ্রেজেন্টেটিভ করেন, তারপরে আবার তাকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেন, এরকম নানান পদে তো উনি ছিলেন, উনি তো একটা পদে ছিলেন না। তো তখন তো ওনারা কিছু বলেন নাই। ওনারা হঠাৎ রাজসাক্ষী, তাদেরকে জবাবদিহি করতে হবে, এইসব যদি বলেন, তাহলে তো আমি মনে করি জামাতের আমির সাহেব যিনি, তাকেও রাজসাক্ষী করে জবাবদিহি চাওয়া উচিত যে ওনারা কি মনে করে চুপ করেছিলেন। কারণ খলিলুর রহমান সাহেব বলেছেন যে আমেরিকার সাথে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে এটা বিএনপি এবং জামাত দুই দলই জানতো। তাকে এখন বলা হচ্ছে যে লন্ডন কনস্পিরেসি। লন্ডনকে যদি গাদ্দার কেন বলা হচ্ছে? লন্ডনকে যদি কনস্পিরেসি মনে করা হয়, তাহলে লন্ডনে যাওয়ার পরপরই তারা এটা বিরোধিতা করলেন না কেন? তারা এই কনস্পিরেসির পরবর্তীতে সবকিছু কি তারা মেনে নিলেন কেন? এটাও তো একটা প্রশ্ন। তাহলে আমার কাছে মনে হয় যে পরাজিত পক্ষ যেমন সবসময় হইচই করে, তারা হইচই করছে। গাদ্দার বলার কি কারণ? গাদ্দার বললে আরেকটা প্রশ্ন চলে আসে, গাদ্দার কে? ধরেন আপনার বিশ্বস্ত লোক যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তো আরো রাজসাক্ষী হবেন জামাতের আমির সাহেব। ওনাকে বলতে হবে যে কেন গাদ্দার এবং কেন কোন বিশ্বাসঘাতকতা করেছেন খলিল সাহেব, এটাও বলতে হবে। অতএব এই কথাগুলিকে আমি খুব গুরুত্বের সাথে দেখতে চাই না। আমি ব্যক্তিগতভাবে আমার ধারণা ওই একই ঘটনা, নির্বাচনের যে পরাজয়, যে ভরাডুবি, সেই ভরাডুবির বিষয়টি থেকে তার সমর্থকদেরকে উদ্ধার করার জন্য এখন উধর পিণ্ডি বুধর ঘাড়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। রিজওয়ানা হাসানকে উল্লেখ করে সেটি বলা হয়েছে। রিজওয়ানা হাসানকে নিয়ে তো অনেক প্রশ্ন করা যেত। স্বঘোষিত কথা, উনি তো কোনো রাজসাক্ষী বা স্বঘোষণাও দেন না, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এরকম একটা লেখাও আবার লিখেছেন সাখাওয়াত সাহেব। তো ওনারা কেউ লিখছেন, কেউ সাক্ষাৎকার দিচ্ছেন। তো এইগুলি হচ্ছে তাদের ব্যক্তিগত মতামত। সেইখানে তিনি কিছু জায়গাতে কথা বলেছেন যেটা নিয়ে আসলে প্রশ্ন উদিত হয়েছে। যেমন একটা জায়গায় তিনি বলেছেন যে কোন একটি অংশকে তারা মেইন স্ট্রিমের অংশ হতে দেন নাই, রাজনীতির কোন একটা অংশকে তারা মেইন স্ট্রিমে আসতে দেন নাই। মেইন স্ট্রিমে তো সবাই ছিল, ওনারা তো 30টা দলকে মেইন স্ট্রিমে নিয়ে বাকিদেরকে বাইরে বের করে দিয়েছেন শুরুতেই। তো যে 30টা দলকে বা 29টা দলকে তারা কয়টাকে ডেকেছিলেন এই যে ঐকমত্য কমিশনে? ফুয়াদ, মানে খুচরা খাচরা যোগটা করলে প্রায় 30-এর কাছাকাছি হবে। মেজর 10-12টা দল, মেজর 10-12টা দল, সব মিলিয়ে 30টা দল। এর বাইরেও নিবন্ধিত দল ছিল, তাদেরকে তো ওনারা ডাকেনি নাই। তো শুরুতেই তো ওনারা মেইন স্ট্রিমকে বাদ দিয়ে নতুন মেইন স্ট্রিম তৈরি করেছেন এবং মেইন স্ট্রিমে একটা দলকে আসতে দিয়েছেন, সেটা হচ্ছে এনসিপি, যারা নিবন্ধিত ছিল না। কিন্তু তাদেরকে তো মেইন স্ট্রিমে, এয়ার স্ট্রিমে, গালফ স্ট্রিমে সব জায়গাতে সাথে নিয়ে ঘুরতেন আমাদের প্রধান উপদেষ্টা। তাদেরকে ছাড়া তো উনি কোথাও যেতে পারতেন না, এরকম একটা অবস্থা ছিল। লন্ডনে যে কেন নেন নাই, এটাই তো আমি একটু অবাক হয়েছি। তো তার মানে তো ওনারা শুরুতেই মেইন স্ট্রিম বানাচ্ছেন বা বানাচ্ছেন না, এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন না। এখন ওই কবিতাটার কথা মনে করতে হয় আর কি, যে যখন কাউকে ধরে নিয়ে যাচ্ছে, প্রথমে ভেবেছে ধরে নিয়ে যাচ্ছে শত্রুকে, ভেবেছে ধরে নিয়ে যাচ্ছে কমিউনিস্টকে, ধরে নিয়ে যাচ্ছে সামাজিক আন্দোলনকারীকে, শেষ পর্যায়ে এসে দেখে যে নিজেই ধরা পড়েছে, এখন নিজেকে ধরতে এসেছে, তার পক্ষে বলার মতো কেউ নাই। ওনারা যদি এই অসুবিধাগুলা, এই যে একচোখা মনোভাব এই তথাকথিত অন্তর্বর্তী সরকারের, তারা যদি শুরুতেই প্রতিবাদটা করতেন, তাহলে এই পর্যায়ে এসে এই গাদ্দারি, পোদ্দারি এগুলা নিয়ে আলোচনা করতে হতো না। আরেকটি কথা বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটি জামায়াত ইসলামী পর্যালোচনা করে দেখবে, এর মধ্যে ইতিবাচক। কোথায়? খলিল সাহেব তো বলেছেন তারা এরই মধ্যে পর্যালোচনা করে দেখেছেন। এখন নিশ্চয়ই কোনো একটি পক্ষ মিথ্যা কথা বলছে।
দুই পক্ষ তো একই সাথে সত্য কথা বলছে না। কারণ একদল বলছেন আগেই জানতেন, আরেক দল বলছেন আমরা পর্যালোচনা করব। এতদিন করলেন না কেন? এত বড় একটা গুরুত্বপূর্ণ চুক্তি, সেটা আপনারা এতদিন পর্যালোচনা না করে রেখে দিলেন কেন? এই চুক্তি পর্যালোচনা করার পর যদি আরো নতুন নতুন গাদ্দার বের হয়ে আসে, তখন ওনারা কি করবেন? শব্দটাও তো ওনারা বাংলায় বলেন না, শব্দটাও উর্দু ছাড়া বলতে পারেন না, গাদ্দার বলতে তো হবে বিশ্বাসঘাতক। তুষার ভাইয়ের কাছে আসবো আবার। এই পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফদের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই জামাতের বক্তব্যটি আজকে দেখেছেন, সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে যে রেজওয়ানা আপার ইন্টারভিউ যেটা শুনলাম, ওখানে কিন্তু আসলে উনি নির্বাচনকে নিয়ে কিছু বলেন নাই। প্রশ্নটা ছিল মাজার ভাঙার চেষ্টা যারা করেছে, বাউলদের উপরে যারা অ্যাটাক করেছে, এইরকম মানে ধর্মীয় উগ্রপন্থাকে রেফার করে। ধর্মীয় উগ্রপন্থা তো বাংলাদেশে আছে, এটা কোনো কেউ তো অস্বীকার করতে পারবেন, ফ্যাক্ট। সব সমাজে আছে, সব সমাজে একটা উগ্রপন্থার জায়গা আছে। দেয়ার আর ব্ল্যাক শিপস ইন এভরি কমিউনিটি। তো সেই জায়গাতে উগ্রপন্থার সাথে যারা জড়িত তারা কিন্তু নট নেসেসারিলি রাজনীতি করেন, তারা কিন্তু ইসলামিক দল করেন অথবা ধর্মীয় রাজনৈতিক দলের সাথে জড়িত, তেমনটা কিন্তু খুব বেশি প্রমাণিত হয়নি। এগুলো খুবই ইন্ডিভিজুয়াল সেপারেটিস্ট ফোর্স। তো সেই জায়গাতে আমার কাছে পুরোপুরি পরিষ্কার না যিনি আসলে নির্বাচনকে মিন করেছেন কিনা। তারপরে ওনার একটা ছোট এক প্যারাগ্রাফ একটা বক্তব্য দেখলাম যে উনিও বলেছেন যে আমি আসলে নির্বাচনকে মিন করে এই কথাটা বলি নাই। তার বক্তব্য ছিল যে এই ধরনের নারী বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িক লোকরা যেন কোনো সমাজে মূলধারা হতে না পারে, এবং আমাদের সময় আমরা যখন সরকার চালিয়েছি আমরা চেষ্টা করেছি তাদের বক্তব্য যেন মূলধারায় না আসে। সেটাকে আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং পর্যন্ত নেওয়া যাবে কিনা পুশ করে আমি আসলে শিওর না। এটা এদের পর্যন্ত নেওয়াটা মনে হয় ন্যায্য হবে না আর কি। ইলেকশন অ্যাট সাম পয়েন্ট কিছু মাত্রায় ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি বোধ করি 111-এর মতো 2008-এর মতো এইবারও বিএনপি ক্ষমতায় আসতো, 160-70 সিটের ভিতরে বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু 50-60টা সিটে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সেইটা একজন উপদেষ্টা মিলে অথবা রেজওয়ানা আপার মতো একজন মিলে এটা কাজটা করবেন অথবা করতে পেরেছেন, এইটার জন্য আসলে খুব সলিড এভিডেন্স লাগবে আর কি। ইঞ্জিনিয়ারিং এর অনেক প্রসেস সম্পর্কে আমরা জানি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়, এটার জন্য প্রশাসন বেশি ইনভলভ থাকে আর কি। আমাদের বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থাগুলো এগুলো নিয়ে কাজ করতে হয়। তো সেখানে একদম এক্স্যাক্টলি একজন উপদেষ্টাকে এ ব্যাপারে দায় দেওয়ার ব্যাপারে আমি আরো সতর্ক থাকবো, কারণ ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে তো এটা সবার স্টেক, এটা আমাদেরও সরকার ছিল, সব দলের সরকার ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রেজওয়ানা আপার উচিত উনি বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে দেওয়া, উনি আসলে কি বলেছেন, কি মিন করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে এত সলিড এভিডেন্স নিয়ে আমাদের কথা বলা দরকার। আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে কথা বলেছেন, তাকেও জিজ্ঞাসাবাদের কথা বলেছেন এবং তার অপসারণ দাবি করেছেন। দেখেন, খলিল ভাই আমাদের খুব পূর্ব পরিচিত অনেক বছর থেকে। তা এখন খলিল ভাইকে আমি যতটুকু চিনি যে উনি খুব প্রফেশনাল মানুষ, দক্ষ মানুষ, অনেক যোগ্য মানুষ, এবং ওনার রেজিগনেশন তো মোটামুটি সবাই চেয়েছে, বিএনপিও চেয়েছে একসময়। উনি দ্বৈত নাগরিক কিনা, বাংলাদেশের সুশীল সমাজরা তো বেশ গরম করে ফেলছিল যে ওনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা ঠিক হয়েছে কিনা। ইভেন ইন্ডিয়া পর্যন্ত কনসার্ন হয়ে গেছে যে উনি মিলিটারি অফিসার না, দ্বৈত নাগরিক, এরকম একজন মানুষকে আর্মড ফোর্সেসরা তার কাছে রিপোর্টিং বস এটা মেনে নেবে কিনা। এবং বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপে তাকে নিয়ে একটু রিজার্ভেশন ছিল, সেটা আমরা তখন দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনার পারফরমেন্স যদি জাজ করি গত অ্যাপয়েন্টমেন্টের পর থেকে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে, উনি কিন্তু খুব বেশি ফাউল করেছেন এমনটা কোথাও আমি দেখি নাই। বরং রোহিঙ্গা ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করা, তাকে লন্ডন কনস্পিরেসির জনক বলা হচ্ছে কেন, বা গাদ্দার এই শব্দগুলো কেন সেটা বলা আপনি হচ্ছে? বলতে পারেন যে উনি অতিমাত্রায় এটা শুধু তো দেখেন, এই কাজটা তো প্রধান উপদেষ্টা ছাড়ার মানে অনুমোদন ছাড়া এই কাজটা হইতে পারে না। এবং শুধু তাই না, প্রধান উপদেষ্টা অবশ্যই নিজস্ব আরো কোনো উপদেষ্টাকে বলেছেন এরকম একটা মিটিং অ্যারেঞ্জ করার ব্যাপারে, যাওয়ার ব্যাপারে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা তোলার সুযোগ যেমন আছে, আবার ডক্টর খলিলকে এককভাবে এই দায়ও দেওয়া যাবে না। এটা করে থাকলে প্রধান উপদেষ্টা সহ কয়েকজনে মিলিয়ে এটা করেছেন। করায় লাভ ক্ষতি কি হয়েছে? লাভ ক্ষতি যেটা হয়েছে, বিএনপির সাথে সরকারের টেনশন চলছিল, টেনশনটা কমে গেছে। ক্ষতি যেটা হয়েছে যে সরকার প্রচ্ছন্নভাবে একটা দলের প্রতি হেলে গেছে, এরকম একটা মেসেজ আসছে। এবং দেশে আসার পরেও যে পরিমাণ তাকে প্রোটোকল দেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য নাগরিকের প্রোটোকল একটা, কিন্তু যে লেভেলের সেফ লেভেলের প্রোটোকল দেওয়া হয়েছে,
এতে পুরো প্রশাসন কিন্তু বায়াসড হয়ে গেছে এবং যার ফলাফল আমরা নির্বাচনে দেখেছি। প্রশাসনকে দিয়ে আমরা কোনো কাজ, নিরপেক্ষতার কাজ করাইতে পারি নাই। প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নাই, কারণ প্রশাসন ধরে নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে মেসেজ দিয়েছে যে এইরকম একটা সরকার আসবে, অথবা ওইদিকে ঢেলে যাও, ওইদিকে মানে রুজু হয়ে যাও, বায়াসড হয়ে যাও। তো সেই যে আমরা দেখতে পাচ্ছি, এবং যারা হয় নাই তাদেরকে কিন্তু আপনার পদটা ইতিমধ্যে খেয়ে ফেলে ডাম্পিং পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো ডক্টর খলিলের ব্যাপারে মনে হচ্ছে, এবং উনি কিন্তু ইন্টারভিউতে ফরেন পলিসির ব্যাপারে পরিষ্কার করে বলেছেন যে উনি শহীদ জিয়ার রাজনীতিতে ফেরত যাবেন, দিল্লির আধিপত্যবাদ বা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট, সভরেন্টি, এই কোশ্চেনগুলো প্রাইম জায়গাতে আসবে। তো সেখানে ওনার পারফরমেন্সকে এখনো প্রশ্নবিদ্ধ করার মতো জায়গাতে আমি দেখি নাই। ইরান ইস্যুতে ওনার বক্তব্যটা খুবই লাইট হয়েছে, উনি আমেরিকা ইসরায়েলের নাম উচ্চারণ করেন নাই। এটার একটা কারণ হতে পারে যে বাংলাদেশ এখন জেনারেল অ্যাসেম্বলির সমত চেয়ারম্যান হওয়ার জন্য কন্টেস্ট্যান্ট, তো সেখানে তো এই ভোট লাগবে অনেকের, এবং গুরুত্বপূর্ণ সুপার পাওয়ার হিসাবে আমেরিকা যদি তার অনবোর্ড না থাকে তাহলে এই ভোটে হয়তো বাংলাদেশ জিতবে না, এমন একটা বিষয় হয়তো মাথায় কাজ করে থাকতে পারে। বাট মোটা দাগে আমাকে দেখতে হবে যে উনি পররাষ্ট্রমন্ত্রী আকারে ওনার পারফরমেন্স কি, ওইটা কি আমরা সমালোচনা করব, পক্ষে বিপক্ষে, দেশের স্বার্থ সাপেক্ষে। জি, তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, বাংলাদেশ ব্যাংক নিয়ে অনেক কথা হয়েছে, আজকেও টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে তার নিয়োগ বাতিল করার দাবি জানানো হয়েছে। আজকে দেখলাম আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ হচ্ছে, সেটা গ্রাহকরা করছেন। জি, গ্রাহকদের বিক্ষোভ করার তো অনেক কারণ রয়েছে, কেননা বাংলাদেশ ব্যাংক হচ্ছে তদারককারী প্রতিষ্ঠান, রেগুলেটরি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক একই সাথে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বাংলাদেশের টাকা জমা থাকে। বাংলাদেশ ব্যাংক মুদ্রা ইস্যু করে, বাংলাদেশ ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ ফাংশন আছে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মুদ্রানীতি, বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের নীতি সবকিছু তারা ঘোষণা করে। নীতি সুদ হার, ব্যাংকের সুদ কত হবে, বন্ডের দাম কত হবে, সবকিছু বাংলাদেশ ব্যাংকই করে। মূলত অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা অর্থ মন্ত্রণালয়ের মুরব্বী হিসেবে অর্থ মন্ত্রণালয়ে থাকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই কাজটা করে। এখন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হয়েছেন তাকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সেই আলোচনা সমালোচনাগুলি এখন প্রায় সবাই জানেন, কিন্তু আন্দোলন বিক্ষোভ হচ্ছে অন্য কারণে। বাংলাদেশ ব্যাংক এই তদারকিতে গিয়ে তারা তদারকি না করে তাদের দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের ব্যাংকগুলি লুটপাট করা হয়েছে, এবং লুটপাট করা হয়েছে ঋণ ইস্যু করে। বিভিন্ন ভুয়া কোম্পানি, ঋণ ফেরত দিতে পারবে না এমন কোম্পানি, 2 দিনের কোম্পানি, এমন একটা কোম্পানি যার কিনা মালিকের এনআইডি ইস্যু হয় নাই, এরকম কোম্পানিতেও লোন দেওয়া হয়েছে, এবং বড় বড় অঙ্কের লোন, যে লোন নিয়ে আসলে টাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে। এমন নয় যে আমদানি রপ্তানিতে ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস করে টাকা সরানো হয়েছে। টাকা সরাসরি ব্যাংক থেকে ঋণের নামে নিয়ে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে তুলে নেওয়া হয়েছে। এইরকম লুট, প্রকাশ্য লুট, এটা বাংলাদেশ ব্যাংক করতে দিয়েছে। ফলে সাধারণ গ্রাহক তার টাকা ফেরত পাচ্ছে না। এখানে আমার ধারণা যে আমরা যে 3 জন আছি তাদের মধ্যে 2 জন থাকবে যাদের আত্মীয় স্বজন হোক বা নিজে হোক, তাদের ঘটনা এটা ঘটেছে। অর্থাৎ প্রত্যেকের ঘরে এই ঘটনাটা ঘটে গিয়েছে, কেউ না কেউ এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছে। ফলে বাংলাদেশ ব্যাংকের প্রথম দায়িত্ব হওয়া উচিত এই টাকাগুলি ফেরত করার ব্যবস্থা করা। টাকা যে কোনোভাবে ফেরত দিতে হবে। বেইল আউট করছে তারা মালিকদেরকে তাদের বেইল আউট করবে না, তারা গ্রাহকদেরকে বেইল আউট করবে। এটা হওয়া উচিত মানে কাজ, সেটার জন্য হচ্ছে কাজটা। আর টিআইবি কেন তাকে অপসারণ করতে বলেছে, টিআইবি তো নিশ্চয়ই এটা ব্যাখ্যা করেছে। টিআইবির ব্যাখ্যায় যদি যুক্তি থাকে তাহলে সেই যুক্তি বিবেচনা করবেন সরকার। আমি অপসারণ কিংবা তাকে রাখা, দুইটার চাইতেও বেশি বলবো, সরকারের লক্ষ্য রাখা উচিত যে কোনো নিয়োগের সময় যাতে তারা এমন নিয়োগ দেন যে কাজটি তিনি করছেন তার সঙ্গে তার ব্যক্তি স্বার্থের কোনো যোগাযোগ না থাকে। ব্যক্তি স্বার্থের যোগাযোগ থাকলে আপনি যত কিছুই বলেন না কেন, কিছু না কিছু জায়গাতে ব্যক্তি স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থ এটা দ্বন্দ্বের মুখোমুখি পড়বে। তো যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তিনি ব্যবসায়ী, তার ঋণ রিশিডিউল করানো হয়েছে। তিনি এমন কোনো একটি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার যেটার দাম বেড়ে চলেছে, যেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার আবার এই যে ব্যাংকের গ্রাহকরা যার বিরুদ্ধে আন্দোলন করছেন, ব্যাংক লুটেরা এস আলম, সে এস আলম হচ্ছে সেই কোম্পানিতে মালিক। ফলে এই যে সমস্যাগুলি তৈরি হয়েছে, এইগুলি আসলে খুবই আমি মনে করি যে গুরুতর, এবং এই সমস্যাগুলির দিকে খেয়াল রাখা খুবই জরুরি। কেননা এই যে বাইরে যে গ্রাহকরা হাহুতাশ করছেন, এদেরকে লুট করার পেছনে পিকে হালদারের সাথে সম্পৃক্ত অন্যান্য কিছু লোক, এস আলমের কোম্পানিগুলি, এবং এস আলম শুধু নয়, এস আলমের বন্ধুস্থানীয় কোম্পানি এবং কিছু ব্যাংকের মালিক,
কিছু ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা, এরা মিলে একটা সিন্ডিকেশনের মতো তারা এই ব্যাংকগুলিকে লুট করেছেন। আজকে সাধারণ লোকের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশনের টাকা, অনেক বিধবার সংসার চালানোর টাকা, অনেক অসুস্থ লোকের ঔষধের টাকা, যারা মাসে মাসে লাভ নিয়ে এগুলো করতেন, কারো বিশেষ শিশুর জন্য জমিয়ে রাখা শেষ দিনের সঞ্চয়, এই জিনিসগুলি লুট হয়েছে। এইগুলি কোনোভাবেই ক্ষমার যোগ্য না। এবং এই ক্ষমার অযোগ্য অপরাধকারীর প্রতিষ্ঠানে যদি গভর্নরের শেয়ার থাকে, তাহলে এটা তো খুব ভয়ঙ্কর। কেননা আমি আগের গভর্নরের কথা বলি, এই যে তালুকদার সাহেবের পরিবার পরিজনের শেয়ার আছে বলে অভিযোগ ছিল বেস্ট হোল্ডিংসে, যেই বেস্ট হোল্ডিংসে আবার শেয়ার ছিল নাফিস শারাফাত এবং কি বলে বেনজির সাহেবদের। আবার সেই বেস্ট হোল্ডিংসের মালিক ছিলেন বিএনপির একজন পুরনো এমপি, যিনি আবার দেশের একটা বড় হোটেলের মালিক। এই যে বড় লোকদের মধ্যে নেক্সাস এবং তাদের মধ্যে মিলেমিশে টাকা পয়সা হাফিস করার চেষ্টা, টাকা পয়সা লুটপাট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি কোম্পানির মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মানে শেয়ার থাকে, আমার মনে হয় এগুলি আগেই বিক্রি করে দিয়ে বা সরে গিয়ে এটা করা উচিত ছিল। কেন জানেন? পুরো শেয়ার মার্কেট পড়ে আছে, শেয়ার মার্কেটের দাম বাড়ছে না, শেয়ার মার্কেট নিয়ে সবাই খুব চিন্তিত। ব্যাংকের শেয়ারের দাম 10 টাকার শেয়ার 5 টাকা, 4 টাকা, 3 টাকা গিয়ে পৌঁছেছে। যে 5টা ব্যাংকে একীভূত করা হচ্ছে, এই একীভূত করা ব্যাংকগুলোর যে শেয়ার, সেগুলির মূল্য শূন্য করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পয়সা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে, শেয়ারের দাম শূন্য, তারা সর্বশান্ত হচ্ছেন না। অথচ সেই একই শেয়ার মার্কেটে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে, ওই প্রতিষ্ঠানটা কি করে যে সেটা শেয়ারের দাম বাড়ছে? তো এই যে আবারও এস আলমদের লাভ করার একটা চেহারা দেখা যাচ্ছে, এইটা তো ভালো না। এবং আমি মনে করি যে এইটা নিয়ে কথা বলতে হবে। এবং আপনি আমাকে প্রশ্নটা করেছেন এমন একটা টেলিভিশনে বসে, যে টিভিটা তারা দখল করেছিলেন। তো বিচার হয়েছে? বিচার তো হয় নাই। অতএব আমি বিচার আচার কিছুই আশা করি না। বাংলাদেশের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদুক, কিন্তু এই সাধারণ লোকের টাকাগুলি ফেরত দিয়ে দেন। এই নিঃশ্বাস শেখ হাসিনার উপরে পড়েছে, এই নিঃশ্বাস সাধারণ মানুষের এই নিঃশ্বাস সমস্ত শাসকদের উপরে পড়বে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই টাকাটা ফেরত পাবেন না। ইউনূস সাহেবের যে গভর্নর ছিলেন, উনি হয়তো বুঝতে পেরেছিলেন নিঃশ্বাসের ঠেলা। উনি বলেছিলেন যে রমজান মাসের মধ্যে এনবিএফআই বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যেগুলি পিকে হালদাররা লুট করেছে, সালাম লুট করেছে, সেইগুলির টাকাগুলি অন্তত আসল টাকাটা ফেরত দিবেন, সেটা রমজানের মধ্যে দিবেন বলেছিলেন। রমজান কিন্তু অর্ধেক চলে গিয়েছে এবং এখনো পর্যন্ত কোনো আশা নাই, কোনো ভরসা নাই যে টাকাগুলি তারা পাবেন। অনেকে ভেবেছিলেন এই টাকা ফিরলে এবার ঈদটা আনন্দে করবেন। একে তো ইউনূস সাহেব গেলেন না নামাজ পড়তে রোহিঙ্গাদের সাথে নিয়ে, আরেকদিকে ইউনূস সাহেবের গভর্নর টাকাটা না দিয়ে চলে গেলেন, আবার নতুন গভর্নর এসে উনি এস আলমের প্রতিষ্ঠানে শেয়ার কিনেছেন। সাধারণ মানুষের আর কি করার আছে বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে এই হইহুল্লা, এই যে হইহল্লা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমার মনে হয় আপনারাও গিয়ে একটু ওখানে দাঁড়াতে পারেন, কারণ আপনাদেরকে তো দখল করেছিল। এর বাইরে আর কি করা আছে আসলে আমাদের? এই দাঁড়ানো ছাড়া আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে